চুঁচুড়া নেতাজি গান্ধী কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীজন, হুগলি চুঁচুড়া নেতাজি গান্ধী কমিটির উদ্যোগে জননেতা অশোক ঘোষের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা। বক্তা মাননীয় শিক্ষক আশুতোষ মুখোপাধ্যায়। অশোক ঘোষ একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে একটি দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ পদে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন এই দীর্ঘ সময় তিনি কি তার পদটা থাকতে চাননি? সেটা নয়, আসলে ওই পদে তাকে দীর্ঘদিন নিরবিচ্ছিন্নভাবে বসে দল নিশ্চিন্ত হতে পেরেছে। দলই চেয়েছে তার নিজের প্রয়োজনে জননেতা অশোক ঘোষকে 7 বছরের বেশি সময় ধরে দলের সর্বোচ্চ পদে আসীন রেখে। অশোক ঘোষের জন্ম এই হুগলি জেলায় বেগমপুরে, এবং অশোক ঘোষের শৈশব, কৈশোর, বয়স সন্ধি এই চুঁচুড়া শহরে। 1923 সালে তার জন্মবর্ষ হয়। 1940 মানে 17 বছর বয়স সন্ধিকাল। 1940-এর আগেই প্রদীপ জ্বালাবার আগে যেমন সলতে পাকানোর একটা পর্ব থাকে, ঠিক 40-এর আগেই শুধু পরিবারের হয়ে থাকলে হবে না, শুধু মা বাবার, শুধু ভাই বোনের মধ্যে থাকলে হবে না, আমাকে ছড়িয়ে যেতে হবে, আমাকে অনেক মানুষের কাছে যেতে হবে, আমাকে অনেক মানুষের হয়ে যেতে হবে। এরকম একটা বোধ অশোক ঘোষের মধ্যে তৈরি হয়েছিল। তাই চুঁচুড়া শহরে এই সামাজিক সাংস্কৃতিক সংগঠন মণিমালা গঠিত হল, এবং সেই মণিমালার যারা প্রধান তাদের বলা হতো মধ্যমণি। তার চেয়ে বয়সে অনেকে বেশিই ছিলেন মণিমালার মধ্যে, কিন্তু স্বভাবের চরিত্রে এমনই একটা চুম্বক শক্তি, এমনই একটা গ্রহণযোগ্যতা তার মধ্যে ছিল যে বয়সে অঞ্জু হয়েও তিনি হয়ে উঠেছিলেন মণিমালার মধ্যমণি। যখন 1940 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে 1839 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, সে সময় ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা মতবাদী দ্বন্দ্ব শুরু হয়েছিল। যে আলাপ আলোচনা আবশ্যের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন আমরা করতে চাই, নাকি সংগ্রামের মধ্য দিয়ে। এই মতবাদী দ্বন্দ্ব 1939, 40, 41 শুরু হয়েছিল, এবং তরুণ বয়স যাদের শুধুমাত্র 18 বছর বয়স আছে, এদেশের লোকে 18 বছর নেই। এ রবীন্দ্রনাথের সবুজের অভিযান আছে, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে দুরন্ত ওরে প্রশান্ত ওরে অশান্ত। এই বয়সে মধ্যে এমন একটা আবেগ, এমন একটা দুরন্তপনা, এমন একটা প্রচন্ডতা নতুন যৌবনে মানুষ অনুভব করে। কিছু বুঝেই নয়, না বুঝেই, বোঝার বয়স তখন কারো হয়নি, পড়াশোনা করার বয়স তখন কারো হয়নি। তার মনে হয়েছিল যে আলাপ আলোচনা
ফিস ফিস করে কথা, আস্তে আস্তে কথা নয়, সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা চাই, এটাই আমার ভালো লাগছে। তাই সেদিন তিনি সেই নতুন যৌবনে তার মনে হয়েছিল স্কুলের ছাত্র যে সুভাষচন্দ্রের পথটাকেই আমি বেছে নেব, এবং সেই যে সুভাষচন্দ্রের ওই যে সংগ্রামের মধ্যে স্বাধীনতার এই যে তার আকুতি চাই আমার, সে সময় অনেক মানুষকে তিনি কাছেও পেয়েছিলেন। এই শহরের এই মানুষ জয়পাল দাস, গোপেশ মল্লিক, সুধীর চ্যাটার্জি, সন্তোষ ধারা, মহামায়া দে, এরকম সব বড় মাপের মানুষেরা একটা বয়সে ছোট একটি ছেলেকে প্রশ্রয় দিয়েছিল যে তুমি নেতাজির আদর্শ নিয়ে, আদর্শে বিশ্বাস রেখে তুমি কাজ করতে যাও, সঙ্গে দিয়েছে। অশোক ঘোষ একটা সময় পর্যন্ত চুচুড়াই ছিলেন, কিন্তু তারপরে অশোক ঘোষ আর চুচুড়াই শুধু চুচুড়ার মানুষ হয়ে থাকেননি, চুচুড়ার সীমানা ভূগোল অতিক্রম করে তিনি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছেন। উনি নিজেই আমাকে বলেছিলেন যে এখন ভাবতে খুব এই গভীর বার্ধক্যে বলতে কেউ এখন ভাবতে কেমন লাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে জার্মান রাশিয়াকে আক্রমণ করেছে, দেশের বামপন্থীরা জনযুদ্ধের কর্মসূচি নিয়েছে, সুভাষচন্দ্রের পথ আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা। সুভাষচন্দ্রের আদর্শকে নিজেকে সমর্পণ করেছি বলে জনযুদ্ধের বিরোধিতা করেছি। চুচুড়ার চৌরাস্তায় জনযুদ্ধের সমর্থনে সভা হচ্ছে, আমাকে বলছেন লিখিত ফর্মেই আছে, বিজয়দা সভাপতি মাইক স্বরে চালু হয়েছে, সেই সভা আমি ভ্রমণ করে দিয়েছিলাম এবং বোমা পড়েছিল। উনি বলছেন সেসব কথা ভাবলে এখন আমার কেমন খারাপ লাগে যে আমি এত বদমাইশ ছিলাম। সে যাই হোক, যেমন একটা মতবাদী দ্বন্দ্ব শুরু হওয়ার সময় তিনি একটা পক্ষ নিয়েছিলেন, সন্ত্রাসের সংগ্রামের মধ্যে স্বাধীনতা চাই। কয়েক বছর পরে আবার একটা মতবাদী দ্বন্দ্ব শুরু হলো যে ভারতবর্ষের মুক্তি আন্দোলন কোন পথে এগোবে, ভারতবর্ষের মানুষ কোন বিষয়টিকে গুরুত্ব দেবে। এই নিয়ে অনেক ইতিহাস আছে, আমি সে কথা যেতে চাইছি না, কিন্তু আমার বক্তব্য যে একটা মানুষ 23 বছর বয়স, 23 বছর বয়স, 1923 জন্ম, 1952 বিচার করে নিন, আস্তে আস্তে হুগলির সীমানা অতিক্রম করে তিনি সারা রাজ্যে হয়ে গেলেন। জাতীয় রাজনীতিতে তিনি সক্রিয় অংশগ্রহণ কখনো করেননি, তিনি রাজ্যের মধ্যেই থাকতে চেয়েছেন, কিন্তু ছায়ার মতো সর্বভারতীয় রাজনীতিকেও তিনি নানাভাবে প্রভাবিত করেছেন। সুভাষচন্দ্র তার ইন্ডিয়ান স্ট্রাগল বইতে মার্ক্সবাদকে সমর্থন করেননি, কিন্তু পরবর্তীকালে 1938 সালে লন্ডনে ওয়ার্কার্স প্রেসে রজনীকান্ত দত্তের সঙ্গে তার দীর্ঘক্ষণ সাক্ষাৎ হয়, আলোচনা হয়, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সুভাষচন্দ্র তার মত পরিবর্তন করেন এবং বলেন, আমি মার্ক্সবাদের বিরোধী নই, মার্ক্সবাদী জনগণের স্বার্থের পক্ষবাহী মতবাদ। অশোক ঘোষের মধ্যেও সেটা ছিল, সেটা তিনি গ্রহণ করেছিলেন। একদিকে সুভাষচন্দ্রের সমাজতান্ত্রিক ভাবনা, অন্যদিকে মার্ক্সের সমাজ বীক্ষণ, এই দুটোকে সমন্বয় করে তিনি পথ চলেছিলেন
এবং এইভাবে দলকে পরিচালিত করতে গিয়ে দলের মধ্যে অনেক সংকট সৃষ্টি হয়েছিল, দল ভেঙেছিল, মাঝপথে গ্রহণ করবো কি গ্রহণ করবো না এই প্রশ্নে। কিন্তু এমন চরিত্রের চুম্বক শক্তি 48 সালে যে দলে ভাঙন হলো, 51 সালে তা আবার সংযুক্ত হয়ে গেল অশোক ঘোষের জন্য। ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গে বামপন্থী আন্দোলনের অনেক জোয়ার আছে, ভাটা আছে, অনেক উত্থান পতন রয়েছে, চড়াই উতরাই রয়েছে। কিন্তু এই রাজ্যের অন্যান্য বামপন্থী নেতা যারা সেই সময়কার, প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু, মাখন পাল, বিশ্বনাথ মুখার্জি, তাদের সঙ্গে সামনে থেকে বামপন্থী আন্দোলনে, বামপন্থী সংগঠনে যখন যা সংকট তৈরি হয়েছে, সেই সংকটকে মোকাবেলা করার জন্য সকলের সঙ্গে প্রথম সারিতে থেকে অশোক ঘোষ বামপন্থী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। স্বাভাবিকভাবেই বৃহত্তর পর্যায়ে বিচরণ করেছেন অশোক ঘোষ। সেই অশোক ঘোষের জন্ম শতবর্ষে আজকে স্বাভাবিকভাবেই তিনি চুচুড়ার মানুষ বলে বিষয় নির্বাচন করা হয়েছে। হুগলি জেলার বামপন্থী আন্দোলনের ইতিহাস যারা প্রবীণ মানুষ আছেন তারা অনেকেই জানেন, প্রত্যক্ষ সাক্ষীও অনেকে রয়েছেন। নতুন প্রজন্মের কাছে আজকে সেই বিষয়ে আলোকপাত করবেন আমাদের বামপন্থী আন্দোলনের অন্যতম প্রথম সারির নেতৃত্বে জেলা মাননীয় প্রধান শিক্ষক শ্রী আশুতোষ মুখোপাধ্যায়। আমি তাকে আহ্বান করছি। মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং আজকের এই শান্ত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত বাম আন্দোলনের কর্মী, সমর্থক, দরদী ও বন্ধুজন, আমি আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। শ্রদ্ধেয় অশোক ঘোষ মহাশয়ের প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি এবং নেতাজি জন্ম জয়ন্তী কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটি অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য, আহ্বান করার জন্য। যদিও আমি জানি আমার যথেষ্ট সীমাবদ্ধতা আছে। আমার অগ্রজ নেতা শ্রদ্ধেয় নরেন্দা এই সভায় আসার জন্য অনুরোধ করেছিলেন, আর তার অনুরোধ আমি ফেলতে পারি না। তাই শারীরিক কিছু অসুবিধা থাকা সত্ত্বেও আমি তৎক্ষণাৎ তাঁর কথাতে রাজি হয়েছিলাম। আমি নরেন্দাকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের রাজ্যে বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা শ্রদ্ধেয় অশোক ঘোষ সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা কিছু বক্তব্য রেখে গিয়েছেন। সেই জন্য আমি নতুন করে আর কিছু সেই সম্পর্কে বলছি না। শ্রদ্ধেয় অশোকবাবু ছিলেন আমাদের বামফ্রন্ট এবং বামফ্রন্ট সরকারের অন্যতম স্থপতি, সেই কথাটাও আমাদের মনে রাখা দরকার। আমি এখন মূল আলোচনার বিষয়ে চলে যাব। আজকের আলোচনার বিষয় দেওয়া হয়েছে যে হুগলি জেলার বামপন্থী আন্দোলনের ইতিহাস। খুব সংক্ষিপ্ত সময়ে আমাদের জেলার এই ইতিহাস বিবৃত করার মতো যোগ্যতা আমার নেই। আমাদের জেলার বামপন্থী আন্দোলনের ইতিহাস, তার যেমন ধারাবাহিকতা আছে, তার যেমন ঐতিহ্য আছে, আসেও একটা ইতিহাসের গতিপথে পরিণাম হিসেবেই এসেছে আমাদের কাছে, যা আমরা আজও বহন করে চলেছি। এর মধ্যে আছে অসংখ্য ঘাত প্রতিঘাত ঘটনা। সব কিছু বিবৃত করা যাবে না, সম্ভবও নয়। তবু আমি সংক্ষেপে কিছু বৈশিষ্ট্য আমাদের জেলার, সেইটা আপনাদের সামনে সবিনয়ে উপস্থিত করতে চাই। আমাদের হুগলি জেলায় এ জেলা হিসেবে খুব বেশি প্রাচীন না,
আমাদের জেলা তো ছিল আগে বর্ধমান জেলার মধ্যেই, এবং ইংরেজি 1795 সালে শাসনতান্ত্রিক প্রয়োজনে বর্ধমানের দক্ষিণ অংশকে নিয়ে আমাদের হুগলি জেলা তৈরি হয়েছিল। এবং তখন এই যিনি প্রধান শাসনকর্তা ছিলেন ইংরেজি শাসন, ওই পদটাকে তখন বলা হতো জজ ম্যাজিস্ট্রেট। তখন জজ ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার C.A. ব্রুস। কিন্তু জেলা হিসেবে খুব বেশি প্রাচীন না হলেও হুগলির প্রাচীনত্ব অন্য দিক থেকে আসে। আমাদের হুগলি জেলাকে বলা হয়ে থাকে, বিশেষ করে বিদগ্ধজনেরা বলেন যে মনীষার শ্রীক্ষেত্র। সত্যিই তাই, এটা মনীষার শ্রীক্ষেত্র। এখন আজকে আমাদের যে বিষয় বামপন্থী আন্দোলনের ইতিহাস, এটা একদিনে হয়ে ওঠেনি, একদিনে তৈরি হয়নি। শুরুরও শুরু থাকে, তেমনি ইতিহাসেরও ইতিহাস থাকে। সেই ইতিহাসেরও একটা ধারাবাহিকতা আছে। আর ইতিহাস মানে মানুষের ইতিহাস, মানব সমাজের ইতিহাস। আর মানব সমাজের ইতিহাসের চরিত্রই হচ্ছে পরিবর্তনশীল। আমরা জানি যে সবসময় এটা জগতে সবই পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন আপনি আমি চাই বা না চাই, এটা হবে। প্রকৃতির জগতের পরিবর্তনে মানুষের কোনো ভূমিকা না থাকলেও মানুষের সমাজের পরিবর্তনের মানুষের ভূমিকাটাই প্রধান। সুতরাং এই যে সমাজে যে পরিবর্তন হচ্ছে, সেখানে মানুষের ভূমিকা, সে ভূমিকাটা কোন পথে যাবে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ মানুষের সমাজটা কেমন তৈরি হবে। এইভাবে ইতিহাস গড়ে ওঠে, মানুষ ইতিহাস সৃষ্টি করে। ইতি হ আস, এইরূপই হইয়াছিল। কিন্তু সেটাকে শুধু ব্যাখ্যা করাই একজন সমাজকর্মীর কাজ নয়। আলোচনা প্রসঙ্গে এই বিষয়টা আসবে। আমাদের হুগলি জেলা সব দিক থেকেই একটি উন্নত জেলা হিসেবে প্রাচীনকাল থেকেই পরিচিত ছিল। এ জেলা যেমন কৃষিতে উন্নত, শিল্পেও উন্নত ছিল। শিল্প তখন তো আধুনিক শিল্প হয়নি, আরো আগের কথা। আর এখানকার মানুষেরা প্রকৃতিগতভাবেই একটু যুক্তিবাদী আর প্রকৃতিগতভাবেই একটু বিদ্রোহী। আপনারা জানেন মোগল আমলে শেষের দিকে ভারত ভূমিকা যখন প্রতাপ কিছুতেই তাদেরকে দমন করতে পারছে না, দিল্লি যে বলা হয়েছিল বুলগাখানা, যে বাংলা হচ্ছে বুলগাখানা মানে বিদ্রোহের মুলুক, বিদ্রোহের মুলুক। সেই ধারা কিন্তু আজও অব্যাহত আছে। আমাদের বাংলা সংস্কৃতির দিক থেকে, সাহিত্যের দিক থেকে অত্যন্ত উন্নত। আমরা গর্ব করতে পারি, যে গর্ব করার মতো আছে। বিশেষ করে আমাদের এই হুগলি জেলা, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে থাকি যে তিনি তো মেদিনীপুরে বীরসিংহতে জন্মেছিলেন, কিন্তু তিনি যখন জন্মেছিলেন তখন বীরসিংহ গ্রামটা ছিল আমাদের হুগলি জেলার মধ্যে। বিদ্যাসাগর মশাইয়ের সমাজের সংস্কারের ক্ষেত্রে তাঁর যে কাজ, সেও তো বিদ্রোহের মতো। তার থেকেও বেশি তিনি শাস্ত্রের বচন উদ্ধৃত করেই দেখিয়েছিলেন যে শাস্ত্রকাররা এখন যে ব্যবস্থা দিয়েছেন, বিধবা বিবাহ নিষিদ্ধ, এটা অশাস্ত্রীয়, এবং তিনি প্রমাণ করেছিলেন এবং বাধ্য করেছিলেন তখনকার শাস্ত্রের কর্তাদের যে বিবাহ আইন প্রণয়ন করতে। আমাদেরই জেলায় মহান ব্যক্তি রাজা রামমোহন রায়, খানাকুলের রাজানগর, আমাদের হুগলি জেলা, কি নিষ্ঠুর প্রথা ছিল আমাদের সমাজে। সহমরণ, স্বামীর সঙ্গে সহমরণ,
যেতেই হবে, জোর করে তাকে চিকায় তুলে দেবে। সে জানে না তখন সে খেলাধুলো করার সময়, তার বিয়ে দিতে দেবো ওর সঙ্গে কৌলিন্য প্রথা, এসব কুৎসিত সমস্ত প্রথা আমাদের সঙ্গে দিয়েছে। রাজা রামমোহন রায় ইংরেজের বিরুদ্ধে করেননি, এটা অন্য কারণ। তিনি চেয়েছিলেন যে ইংরেজের জ্ঞান বিজ্ঞান এটা আমার দেশের সমাজে প্রতিষ্ঠিত করা গেলে এসব কুসংস্কার অনেকাংশে দূর করা যাবে। এসব ঐতিহ্য আমাদের রয়েছে আমাদের এই জেলাতে। বিখ্যাত সমস্ত আন্দোলন হয়েছে, সেসব আন্দোলন আমাদের রাজ্যে এবং আমাদের জেলাও তার অংশীদার। চুয়ার বিদ্রোহ, কয়লা মাঝি বিদ্রোহ, এসব শোষণ নিপীড়নের বিরুদ্ধে সেসব যুদ্ধ। সাঁওতাল বিদ্রোহের একটা অংশ বীরভূমের দিকে, আমাদের হুগলিও তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। নীল বিদ্রোহ, তেভাগার আন্দোলন, তেভাগার আন্দোলন তো যুক্ত বাংলা বিখ্যাত আন্দোলন, সেও তো শোষণ নির্যাতনের বিরুদ্ধেই কৃষক তার দাবি প্রতিষ্ঠিত করার লড়াইয়ে নিষ্ঠুর অত্যাচারের মুখে দাঁড়িয়েও মাথাহিট করে হাজারে হাজারে প্রাণ দিয়েছে। কিন্তু কি আগে কি পরে শাসকের কাছে মাথাহিট করেনি। এই ঐতিহ্য রয়েছে আমাদের দেশে, এই ঐতিহ্য রয়েছে আমাদের বাংলার, এই ঐতিহ্য রয়েছে আমাদের বিশেষ করে আমাদের এই হুগলি জেলায়। সেই ঐতিহ্যের সূত্র ধরেই আজকে আমরা দেখলাম নতুন যুগের সূচনা হলো। এই সূচনা 19বিংশ শতাব্দীর শেষের দিকে। এদেশের মানুষ চাইছিলেন বিদেশি শাসনের অবসান হোক, যদিও সেই বিদেশি শাসককে ডেকে আনার ক্ষেত্রেও আমাদের দেশেরই কিছু মানুষের বিশ্বাসঘাতকতা দায়ী ছিল। কিন্তু কয়েকটা বিশ্বাসঘাতকের জন্য সারা দেশের সর্বনাশ হবে, এটা সারা দেশের সাধারণ মানুষ, বিশেষ করে সচেতন মানুষ মেনে নিতে পারেননি। এরপর তৈরি হলো 1885 সাল ভারতের জাতীয় কংগ্রেস। এই কংগ্রেসের জন্মের বৃত্তান্তটা আবার একটু চমকপ্রদ। এটা আমি আর বিস্তৃতভাবে যাচ্ছি না, এটুকুই বলা ভালো যে কংগ্রেস কিন্তু সাধারণ যে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, তাদের দাবি দেওয়ার ভিত্তিতে বা তাদের স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়নি। জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল একটি মধ্যবিত্ত বৃত্তিজীবী সংগঠন হিসেবে। মানে সেই সময় যারা ICS পড়ার জন্য ইংল্যান্ডে যেতেন, তারা অনেক রকমের বৈষম্যের শিকার হতো। যেমন ICS এ বসার যে বয়স বা ICS এর জন্য যে বেতনক্রম, ইংরেজদের জন্য, ইউরোপিয়ানদের জন্য একরকম, আমাদের দেশের জন্য আর এক রকম। তারা আদমি, আমরা নেটিভ, এসব ছিল। তখন তারা তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বশবর্তী হয়েই যারা সেই সময় লন্ডনে ছিলেন, তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে থাকেন এবং এমন একটি ফোরাম তৈরি করা দরকার বলে মনে হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ঘটনাক্রমে সেই সময় দাদাভাই নৌরুজি ছিলেন আমাদের দেশের বিখ্যাত ব্যবসায়ী। তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, ড্রেন থিওরি, সম্পদ নির্গমন তত্ত্ব। কিভাবে ইংরেজ আমাদের দেশের সম্পদকে নিষ্কাশন করে নিয়ে যাচ্ছে, ওদের দেশে ভান্ডার পূর্ণ হচ্ছে, তথ্য দিয়ে দেখিয়েছিলেন। এবং এই সময় আরেকজনের নাম আপনারা শুনে থাকবেন, নাম করা সাংবাদিক সখারাম গণেশ দেউস্কর। তার দেশের কথায়
তিনি এই সঙ্গে সকারণ গণেশ দেশগুলো কিন্তু বাঙালি ছিলেন না, তিনি ছিলেন মারাঠি ব্রাহ্মণ, কিন্তু এসে এই দেশে বাস করতে গিয়ে আমাদের বাংলায় এসে তিনি এখানে বাঙালির মতোই হয়ে গিয়েছিলেন। তো এইসব তত্ত্বগুলো স্মৃতিমধ্যে এসেছে, তার সঙ্গে এই শিক্ষিত ছেলে মেয়েদের যে মনের বিক্ষোভ, এটা যুক্ত হয়ে দাদা ভাই নওরোজির পরামর্শে তখন এই ধরনের একটি সংগঠন তৈরি করার কথা আসে। সুরেন ব্যানার্জি মহাশয় তখন ওখানে ছিলেন। তারপর এখানে ফিরে এসে কলকাতাতে প্রথম উদ্যোগটা নেওয়া হয়, ওখানে পুনেতে সার্বজনিক সভা, মুম্বাইতে এই ধরনের উদ্যোগ, সব মিলিয়ে ইতিমধ্যে লর্ড হিউম উচ্চপদস্থ সরকারি কর্মচারী, কেউ কেউ বলেন একটু ছিটকগ্রস্ত ছিলেন, সরকারি কর্মচারী থাকার সূত্রে তিনি জানতে পেরেছিলেন যে ভারতবর্ষের মধ্যে যেভাবে এরকম আসছে বিক্ষোভ জানাবার, যে এটা শিগগিরই হয়তো ফেটে পড়বে, ফলে ইংরেজ সরকার বিপন্ন হতে পারে। তখনকার বড়লাটকে তিনি বারবার করে এইসব চিন্তা ভাবনা করে, অনেকে বলেন যে বড়লাটের পরামর্শই নাকি একটা উদ্যোগ নিলেন যে একটা ফোরাম তৈরি করে দিতে হবে, যেটা হবে সেফটি ওয়াল। বিক্ষোভ হলে অর্থাৎ দুধ গরম হয়ে ফুটন্ত হয়ে উঠলেও তার সময় যদি একটু ঠান্ডা জল দিয়ে দেওয়া যায়, যেমন বসে যায়, সেরকম এদের বিক্ষোভ যখন ওদের ফেটে পড়ার মতো হবে তখন তাদের শান্ত করার জন্য এই ধরনের কিছু একটা ব্যবস্থা থাকতে হবে। এটা করলেন, করে অক্টোভিয়ান হিউম 1885 সালের 28শে ডিসেম্বর জন্ম হলো ভারতের জাতীয় কংগ্রেস। কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস তখন কোনো রাজনৈতিক দল ছিল না, এবং দীর্ঘদিন ধরেই সেটা রাজনৈতিক দল ছিল না। এটি ছিল একটি রাজনৈতিক মঞ্চ। বিভিন্ন মত, বিভিন্ন পথের মানুষেরা, গোষ্ঠী, তারা এই কংগ্রেসের মধ্যে থেকেই কাজ করতে পারতেন। বিশেষ করে বামপন্থীরা, কারণ বামপন্থীদের ওপর তো খড়গহস্ত, বামপন্থীরা শ্রমিক কৃষকের কথা বলে, বামপন্থীরা সংস্কারের কথা, আমূল সংস্কারের কথা বলে। কিন্তু ইংরেজ সরকার প্রথম থেকেই তাদের ওপর খড়গহস্ত, তাদের প্রকাশ্যে বা আইনসঙ্গতভাবে কাজ করতে দিত না। ফলে তারা এই ধরনের একটা মঞ্চ ব্যবহার করে, যেমন ধরুন কমিউনিস্ট পার্টির লোকেদের প্রায় সবটাই এই কংগ্রেসের মধ্যে থেকেই কাজ করছে। অন্য বামপন্থীদেরও দলগুলো, তাদেরও বেশিরভাগেরই কংগ্রেসের মধ্য থেকে কাজ করার অভিজ্ঞতা। এই জন্যে কংগ্রেসের মঞ্চকে ব্যবহার করে আমাদের দেশে একদিকে যেমন স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বাধীনতার সংগ্রামকে পূর্ণতা দেওয়া, তেমনি আবার সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, কর্মচারী, মহিলা, যুব, ছাত্র, এদেরও যে দাবি দেওয়াগুলো আছে তাদেরকে সংগঠিত করা, এবং মূল লক্ষ্য হচ্ছে যে স্বাধীনতাকে অর্জন করতে হবে, তার জন্য সংগ্রাম চাই, এবং সেই সংগ্রাম কোন পথে হবে এই নিয়েই হচ্ছে তাদের রাজনৈতিক কাজকর্ম শুরু হয়েছে। এটা ক্রমশ পরিণতির দিকে যাচ্ছিল। কিন্তু কংগ্রেস, সে কিন্তু তার যে চরিত্র নিয়ে জন্মালো, সেই চরিত্রের বদল ঘটালো না। ফলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অনৈক্য দেখা দিতে লাগলো। তখন কংগ্রেসের অধিবেশন প্রতি বছর হতো এবং 3 দিনের জন্য হতো, এবং ওই একই সময়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে। এই সম্পর্কে অনেক সব শ্লেষাত্মক কথাবার্তা আমরা শুনেছি, পড়েওছি, যে 3 দিনের অধিবেশন, প্রথম সভাপতির দীর্ঘ ভাষণ, সবই ইংরেজদের, তারপর নেতাদের সব ভাষণ, তারপর আবার সভাপতির ভাষণ দিয়ে অধিবেশন শেষ, আবার 1 বছর শীত ঘুম। ফলে যুব সম্প্রদায় তারা খুব বিক্ষুব্ধ হচ্ছিল যে এই মঞ্চের ভেতর থেকে
এরা কি করে ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করবে অথবা আদৌ করবে কিনা। আবার এরই মধ্যে তিলক বললেন বক্তৃতায় যে আমরা যে রাজনৈতিক অধিকার চাইছি ইংরেজ সরকারের কাছে, সকলের জন্য চাইছি না, এটা চাওয়া হচ্ছে সমাজের সেই অংশের জন্য যারা এটা উপযুক্ত, এইটার উপযুক্ত, তার মানে এলিট, আলোকপ্রাপ্ত কিছু অংশ, মধ্যবিত্ত। আর মধ্যবিত্তরা একটু এগিয়ে থাকা শিক্ষায় দীক্ষায় সবকিছু বোঝা যাচ্ছে। আর এইসব দেখে শুনে তখনকার যে বিখ্যাত সমাজবিদ শিক্ষক অক্ষয় সরকার, তিনি বলেছিলেন কি এটা 3 দিনের তামাশা, এটা কিছু হবে না। শুরু হয়ে গেছিল সেই জন্য যে বিকল্প কি করা যায়, সে বিকল্পের ভাবনা। ইতিমধ্যে গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছেন, আর ফিরে এসেই 2-1 বছরের মধ্যেই তিনি নেতৃত্ব নিয়েছেন কংগ্রেসে, এবং তারপরে কিছু আন্দোলনের কর্মসূচি নিয়েছিলেন। সেটাই আমি যাব। এখন এই যে আমরা বলছি যে বামপন্থী দক্ষিণপন্থী, কংগ্রেসের ভেতরে এটা শুরু হয়েছিল, বামপন্থী বা কারা, দক্ষিণপন্থী বা কারা, বামপন্থাই বা কি, দক্ষিণপন্থী, এই দুটো প্রত্যয়ের উৎপত্তি হয়েছিল কিন্তু ফরাসি বিপ্লবের সময়। সেই সময় যখন ফরাসি বিপ্লব চলছিল, গণপরিষদের যে অধিবেশন হতো ফ্রান্সে, সেখানে যিনি অধ্যক্ষ, সেই অধ্যক্ষের বাঁদিকে যারা বসতেন তারা হচ্ছেন যারা সেই সময় ফ্রান্সের ওই সামন্ত অভিজাততন্ত্রের অংশ চাইছেন এবং তার জন্য লড়াই করছেন, এবং তার জায়গায় নতুন একটি ব্যবস্থা পত্তন করতে চাইছেন, যেটাকে আমরা ইতিহাসে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব বলি। তারা স্পিকারের বাঁদিকে বসতেন। আর যারা রক্ষণশীল, এই ব্যবস্থাটাই বজায় থাকুক, অভিজাত সামন্ততন্ত্র টিকে থাকুক চাইতেন, তারা দক্ষিণ দিকে বসতেন, ডান দিকে। আর যারা কোনো দিকে এগিয়ে তারা মাঝখানে বসতেন। এর থেকে প্রত্যেকটা প্রথম উদ্ভব হলো যে যারা বাঁ দিকে বসতেন তারা বামপন্থী, যারা ডান দিকে বসেন তারা দক্ষিণপন্থী। কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেল যারা প্রচলিত সমাজ ব্যবস্থার বিরোধী এবং তার পরিবর্তে নতুন একটা সমাজ ব্যবস্থা পত্তন করতে চায়, তারা হচ্ছে বামপন্থী। আর যারা পুরনো সমাজটাকে রেখে দিতে চায় তারা হচ্ছে দক্ষিণপন্থী। সামান্য সংস্কার দরকার হলে তা করে যেতে পারে। কংগ্রেসের মধ্যে সেই লড়াইও শুরু হয়ে গিয়েছিল, কারণ তখন বেশিরভাগ চাইছেন, বিশেষ করে আমাদের বাংলার যারা ছিলেন, যে স্বাধীনতা এখনই চাই, স্বাধীনতার জন্য প্রত্যক্ষ সংগ্রাম এখনই চাই। আর গান্ধীজি ছিলেন, তিনি তো খুব উঁচু দলের নেতা, তার কথায় বার্তায়, তার ব্যক্তিগত আচার আচরণে সাধারণ মানুষের আস্থা এত বেশি অর্জন করেছিলেন, সাধারণ মানুষ তাকে ভগবানের মতো দেখত। কিন্তু তার যে রাজনৈতিক তত্ত্ব, অহিংসা, সত্য, সব যাই হোক, তিনি নানান রকম সমস্ত উপায়ের কথা বলতেন। তখন একটা উপায় বলতেন নিষ্ক্রিয় প্রতিরোধ। হিংসা একেবারেই করো না। আমাদের দাবির কথা আমরা বলবো, শাসক যদি আমাদের উপর অত্যাচার করে করুক, আমরা শাসককে প্রতিরোধ করবো না, মার খাবো। কিন্তু ওভাবেই শাসক শেষ পর্যন্ত হার মেনে যাবে। এই যে নিষ্ক্রিয় প্রতিরোধ, যুব সমাজ, বিশেষ করে বাংলার যুব সমাজ, আমাদের হুগলির যুব সমাজ এই কিছুটাই মন থেকে মেনে নিতে পারেনি, ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল। এখন আমি আমার পরিচিতিকে ছোট করে আনবো এই জন্যে যে বিশাল ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এত বিস্তৃত, সে ব্যাখ্যা করতে গেলে, বলতে গেলে বহু সময় লাগবে। তাই ছোট করে আনি, আমাদের জেলার ক্ষেত্রেই আমি আনি যে গান্ধীজি এসে প্রথম অসহযোগ আন্দোলন শুরু করলেন 1920-21। এই অসহযোগ আন্দোলন
সেই আন্দোলনে আমাদের জেলা খুব ভালোভাবেই অংশগ্রহণ করেছিল। সরকারের সঙ্গে সব দিক থেকে অসহযোগ, এবং যে এলাকাগুলি অত্যন্ত সামনের সারিতে এসেছিল তার মধ্যে এই হুগলি, চুঁচুড়ো, চন্দননগর, উত্তরপাড়া, শ্রীরামপুর, হরিপাল, আর সব থেকে বেশি হয়েছিল আরামবাগ। এই সময় আরামবাগ সারা দেশের মধ্যে একটা নজির সৃষ্টি করেছিল। আরামবাগে মানুষের মধ্যে, আরামবাগ তখন তো একটা বিচ্ছিন্ন জায়গা, রাস্তা নেই, ঘাট নেই, বন্যা প্রবল, প্রতি বছর বন্যা হয়, দামোদরের বন্যায় ভেসে যায়, অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে, ওখানে কোনো শিল্প নেই, শুধু কৃষির উপর নির্ভরশীল মানুষকে কাটাতে হয়। সেখানে গিয়ে তাদের মধ্যে চেতনা বৃদ্ধি, সংগঠন তৈরি করা, আর তখন এই কমিউনিকেশনও এত জোরালো ছিলই না, মানুষ জানতেই পারতো না, সংবাদপত্রও তো হাতে গোনা কয়েকটি মাত্র, তাও তো সেখানে সরকার বিরোধী কথা বলার মতো সংবাদপত্র আরো কম। রাজনৈতিক কর্মীরা সেখানে গিয়ে এই আন্দোলনে কথা ছড়াচ্ছেন, গ্রামে গ্রামে যাচ্ছেন, মিটিং করছেন, আর গ্রামের মানুষ তাদেরকে নিজেদের মতো করে আপন করে নিচ্ছে। এই আন্দোলনেই ছিলেন অতুল্য ঘোষের মতো নেতা, ছিলেন আমাদের হুগলিরই বিজয় পদকের মতো নেতা, ছিলেন আরো অনেক অনেক, নাম বলতে গেলে আমাদের হুগলি জেলার স্বাধীনতা সংগ্রামী বলুন আর রাজনৈতিক কর্মী বলুন, নাম বলার বিপদ হচ্ছে সব নাম বলা যাবে না, বলা সম্ভব নয়। এবং তখন ওখানে যেরকম ভাবে আন্দোলন হলো তা দেখে বিজয়বাবুরা আন্দোলনটাকে আরেকটু উঁচুতে তুলতে চাইলেন। উঁচুতে তুলতে চাইলেন মানে শুরু ভাবে হবে না, ট্যাক্স বন্ধ আন্দোলনে যেতে হবে, সরকারকে ঘা দিতে হবে, ভাড়াকে টান দিতে হবে, ট্যাক্স বন্ধ আন্দোলন করে। অতুল্যবাবু প্রথমের দিকে রাজি হননি, কিন্তু গ্রামের মানুষের মেজাজ দেখে অতুল্যবাবু শেষ পর্যন্ত রাজি হয়ে যান যে চৌকিদারি ট্যাক্স বন্ধ করে দাও, খাজনা বন্ধ করে দাও। দারুণ সাড়া পাওয়া যায়, এবং পুলিশের অত্যাচার সেটাও নিদারুণ শুরু হয়ে গেল। ফলে তার পাল্টা যে প্রতিক্রিয়া, তখন আর নিষ্ক্রিয় প্রতিরোধ রইল না, সক্রিয় প্রতিরোধী চলে গিয়েছিল। ফলে চারদিক থেকে গেল গেল রব। এই আন্দোলনের রাজ বামপন্থীদের হাতে চলে গেল বলে, এবং শুধু আমাদের এই এখানেই না, আরামবাগেই না, আমাদের রাজ্যের মেদিনীপুর, আমাদের রাজ্যের আরো কিছু জেলা, এবং ভারতবর্ষের অন্যান্য প্রদেশেরও অনেক জেলাতে এরকম খবর আসতে লাগলো যে মানুষ সংঘবদ্ধ ভাবে তারা এইসব কাজ করছে, এমনকি বিক্ষোভের প্রকাশ হিসেবে কোনো কোনো ক্ষেত্রে পুলিশের ওপর চড়া হচ্ছে, থানার ওপর চড়াও হচ্ছে, পোস্ট অফিস, টেলিগ্রাফ অফিস এসব চড়াও হচ্ছে। এসব শুনে গান্ধীজি প্রমাদ বললেন, সর্বনাশ, বোধহয় আন্দোলনের রাস আমার হাতছাড়া হয়ে গেল, বোধহয় আন্দোলনের রাস বামপন্থীদের হাতে চলে গেল। এবং উনি একতরফা ভাবে আন্দোলন প্রত্যাহার করে নিলেন। এ সময় একটা ঘটনা ঘটেছিল, চৌরায় কৃষকদের উপর অত্যাচার চলছিল, কৃষকদের কয়েকজনকে পুলিশ গুলি করে মারে, ফলে কৃষকরা সশস্ত্র হয়ে থানা আক্রমণ করে, গোটা থানাকে বেশ কিছু পুলিশ কনস্টেবল সঙ্গে পুড়িয়ে মারে। আন্দোলন এমন পর্যায়ে উঠে গেছে যে যখন মানুষ ভাবছে এইবার আমাদের গান্ধীজি সামনের সারিতে এসে বলবে এই স্বাধীনতা আমরা ঘোষণা করে দিলাম, কিন্তু গান্ধীজি ঠিক উল্টো কাজটা করলেন। তিনি বলেন আমি দেশকে কিছু দিয়ে রেড রুইনের হাতে, রেড রুইন হাতে ছেড়ে দিতে পারি না। অতএব যখন মানুষ ভাবছে যে আন্দোলনটাকে আরেকটু তুলতে হবে, তারা চাইছে যে স্বাধীনতার পথে এক্ষুনি এগিয়ে গিয়ে ঘোষণা করে দিতে হবে, অবস্থা পরিপক্ক হচ্ছে,
গান্ধীজি সেই সময়টি একতরফাভাবে কারোর সাথে আলোচনা না করে, এমনকি তার কর্মসমিতিতেও আলোচনা না করে তুলে নিলেন। মানুষ মনে করল যে গান্ধীজি, যাকে তারা দেবতা বলে ভাবছিল, যে তারা সরকার, ইংরেজ সরকার এবং জমিদার জোরদারদের সাথে কাজ করতে যাবে। তাহলে যুব সম্প্রদায়ের মনে আরো বিক্ষোভ। এবং আমাদের বাংলায় তার আগে থেকেই কিছু বিপ্লবী গোষ্ঠীর জন্ম হয়েছিল। সেই বিপ্লবী গোষ্ঠীর মধ্যে বিশেষ করে অনুশীলন সমিতি, যুগান্তর গোষ্ঠী, এইসব বিপ্লবী গোষ্ঠীগুলি নানাভাবে ইংরেজ সরকারকে বিব্রত করার জন্য তাদের নানান রকম মতামত ছিল। একের সঙ্গে অনেক মতের মিলও ছিল না, কিন্তু একটা বিষয় ছিল যে আমাদের স্বাধীন হতে হবে, স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। কেউ ভাবছিল ইংরেজ মেরে স্বাধীনতা পাবো, কেউ ভাবো যে একটু দেখে শুনে আমাদের এগোতে হবে। এবং মনে রাখা দরকার, ঠিক এই সময় তার কিছুদিন আগেই সোভিয়েত রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়ে গেছে, যেখানে শ্রমিকের রাষ্ট্র তৈরি হয়েছে এবং গোটা দুনিয়ায় শ্রমিক শ্রেণীর মধ্যে প্রবল উৎসাহ, শোষণহীন সমাজ তৈরি করার জন্য এই সমাজতন্ত্রই আমাদের সাম্য, এই আন্দোলন ছড়িয়ে যাচ্ছে। আমাদের রাজ্যেও তাই, আমাদের জেলাতেও তাই। এই সূত্র ধরেই আমাদের জেলাতেও এই গোষ্ঠীগুলি অস্তিত্ব ছিল। আমাদের মধ্যে এই সময় এখানে চারটি বিপ্লবীদের চারটি গ্রুপ কাজ করত আমাদের জেলা। এই চারটি গ্রুপে হচ্ছে একটা উত্তরপাড়া গ্রুপ। উত্তরপাড়া গ্রুপে বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তারা নিশ্চয়ই অনেকেই নাম শুনেছেন। বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তার ভাই বরেন চট্টোপাধ্যায়, এরা ছিলেন। তার সঙ্গে আরও সব যারা সব নেতা ছিলেন, তাদের গ্রুপ শ্রীরামপুর গ্রুপ। শ্রীরামপুর গ্রুপে বলতেন যে এরা হচ্ছেন বিপিন বিহারী গাঙ্গুলির গ্রুপ। এর মধ্যে ছিলেন পাঁচুগোপাল ভাদুরী, মনোরঞ্জন হাজরা, এদের গ্রুপ। এছাড়া ছিল চন্দননগর গ্রুপ। এই গ্রুপটা ছিল বিপ্লব আচার্য অধ্যাপক জ্যোতিষ ঘোষ এবং কালীচরণ ঘোষের গ্রুপ। এছাড়া ছিল হুগলি গ্রুপ, অধ্যাপক জ্যোতিষ ঘোষ এবং ভূপতি মজুমদারের গ্রুপ, এবং তার সঙ্গে ছিলেন বিজয় মোদক, সিরাজুল হক, হামিদুল হকদের আরো সব। এই চারটে গ্রুপ তখন আমাদের এখানে কাজ করছে আমাদের জেলা। এই চারটে গ্রুপই কিন্তু তাদের মধ্যে যত পার্থক্যই থাকুক না কেন, স্বাধীনতা অর্জন কখনো আবেদন নিবেদনের মধ্য দিয়ে হবে না। আঘাত হানতে হবে সরকারকে, ইংরেজ সরকারকে। তাহলে ইংরেজ সরকার ক্ষমতা ছেড়ে যাবেন। এই যে তাদের লক্ষ্য, তার জন্য নির্যাতনও চলছে, কিন্তু নির্যাতন কেউ দুঃখ করছে না। কিন্তু আমরা তো সামনে কাজ করতে পারছি না। আর চন্দননগরের একটা সুবিধা ছিল কি, চন্দননগর তখন হচ্ছে ফরাসি সাম্রাজ্যের অধীন। আর ফরাসি দেশের আইন আর ইংরেজদের আইন এক না। এই বিপ্লবীদের অনেকে এবং চন্দননগরে চলে যেতেন, পাশাপাশি এলাকায় যখন দেখতেন যে খুবই বিপদ। আর চন্দননগরে তখন ইতিমধ্যেই বিপ্লবীদের গ্রুপ, বিরাট গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। এর পর্ব অনেক সব তথ্য আছে, অনেক কাহিনী আছে। সে কাহিনী বললে মনে হয় যেন রোমাঞ্চের উপন্যাস করছি। চট্টগ্রামে যখন অস্ত্রাগার দখল হলো মাস্টারদার নেতৃত্বে, তখন ঘটনা যা ঘটার ঘটলো সে আমরা সবাই জানি। কিন্তু সেখান থেকে যাদের পুলিশ ধরতে পারলো না, তারা বিভিন্ন জায়গায় ছিটকে চলে গিয়েছিল। এবং এদের মধ্যে বেশিরভাগই অনুশীলন সমিতির কর্মীরা ছিলেন। তাদেরই একটা অংশ, তারা তখন নিরাপদ জায়গায় খুঁজছে কোথায় থাকা যায়, সেই ব্যবস্থাটা তখনও করে ওঠা যায়নি, তার আগেই অপারেশন হয়ে গেছে। তো চন্দননগরে সেই জন্য একটি আশ্রয়স্থল ঠিক করা হলো, যেখানে ওরা গোপনে থাকবেন। কে ছিলেন তার মধ্যে?
ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিং, আরো কয়েকজন ছিল। কিভাবে তাদের রাখা হবে, কোথায় রাখা হবে? গোদলপাড়া কাশীশ্বরী বিদ্যালয়, সেখানে পরিচালক মন্ডলীর প্রধান ছিলেন। তিনি এই বিপ্লবীদের সঙ্গে যুক্ত ছিলেন, অনুষ্ঠান সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। তার ভাই ওই পরিচালক মন্ডলীর সচিব ছিলেন। ওরা ওদের স্কুলের জন্য একজন প্রধান শিক্ষিকা খুঁজছিলেন। প্রধান শিক্ষিকা কাকে নেওয়া যায়? ওরা ঠিক করলেন এখানে এমন একজনকে আনতে হবে যাকে সামনে রেখে বিপ্লবীরা নিশ্চিন্তে তাদের কাজকর্ম করতে পারে এবং থাকতে পারে। সুভাষিনী গাঙ্গুলি। সুভাষিনী গাঙ্গুলিকে অবিবাহিতা কিন্তু অত্যন্ত জনপ্রিয় প্রধান শিক্ষিকা। তিনিও বিপ্লবী, গোপনেই আছেন, তাকে নিয়ে আসা প্রধান শিক্ষিকা। আর একজন শশধর আচার্য বলে, তিনিও বিপ্লবী গ্রুপেরই লোক, তিনি ব্যান্ডেলের মেসে থাকতেন। তাকে বলা হলো যে তোমাদের দুজনকে এইখানে ঘর করে দেওয়া হচ্ছে স্কুলের সঙ্গে, তোমাদের দুজনে এখানে স্বামী স্ত্রী রূপে থাকবে এবং এমন ভাবে থাকবে যাতে কেউ সন্দেহ করতে না পারে। একটি অবিবাহিতা মেয়ে একজন পুরুষের সঙ্গে একই বাড়িতে থাকবেন, আর প্রধান শিক্ষিকা হিসেবে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন। এবং হিন্দু রমণীদের যা যা চিহ্ন, সিঁদুর পরা, শাখা পরা ইত্যাদি, এই সব নিয়ম মেনে তিনি তাদেরকে ওখানে লুকিয়ে রাখলেন। আর গোয়েন্দারা তখন হন্যায় খুঁজছে, এইদিকে এসেছে এবং তাদের সন্দেহ হচ্ছে তারা তাহলে চন্দননগরে ঢুকেছে। তাই এটা যেহেতু ফরাসি দেশের সরকার রয়েছে এখানে, ওরা সেই ফরাসি সরকারের সঙ্গে কথাবার্তা বলে তারা তখন এসে গোয়েন্দাদের সূত্রে খবর পেল অমুক জায়গায়। একদিন রাত্রে সেটা ঘিরে ফেললো। কিছুতেই আর এ করতে না পেরে তখন কোনোভাবে একটা ছক কষে বেরিয়ে গেল দুজন। আরেকজন সম্ভবত মাখন ঘোষাল, তিনি পাশে পুকুর ছিল, পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে ওখানে রাত্রিবেলায়, তখন পুরো ইয়ে হয়নি, আলাদা পুলিশ দেখতে পেয়ে গেল, গুলি করল। সেই গুলিতেই তার মৃত্যু হলো। কিন্তু গণেশ ঘোষ, মহন্ত সিং, আরো একজন ওখান থেকে নিষ্ক্রান্ত হয়ে গঙ্গা পার হয়ে ওপারে চলে গেল। কিন্তু এই যে বাড়ি নেওয়া হয়েছে, তখনকার নিয়মে তো ওই মিউনিসিপ্যালিটিতে নাম ঠিকানা সব লিখে সার্টিফিকেট দিয়ে তবে থাকতে হতো। সুভাষিনী গাঙ্গুলি আর শশধর আচার্যদের উপর তখন অত্যাচার চলল, পঙ্গু করে দিল। তবু মুখ থেকে একটুও কথা বের করতে পারল না, তারা নিজেদের বক্তব্যই অনড় রইল এবং প্রায় পঙ্গু অবস্থায় তাদেরকে আটক আইনে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিল। বললাম এই জন্যে আমাদের হুগলি জেলায় বা বাংলায় যে বিপ্লবী আন্দোলন, বামপন্থার আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। বহু রক্তের বিনিময়ে, বহু লাঞ্ছনা নির্যাতন, জেল জরিমানার বিনিময়ে একটু একটু করে গড়ে উঠেছিল। আমরিয়ার ঘটনা, অমরেন্দ্র চট্টোপাধ্যায় বিপ্লবী, কলকাতা থেকে খুব গোপনে আনা হতো, আমেরিকা থেকে, জার্মানি থেকে পিস্তল আনা হতো, রটা কোম্পানির পিস্তল। সেই পিস্তলগুলো আসতো এবং রামবাবু বলে একজন তার জিম্মায় থাকতো। ব্যবস্থাটাই এমন ছিল যে কোথায় থাকছে সেটা
খুব গোপনে দু একজন জানতো, তাকে জানানোর ব্যবস্থা ছিল। কিন্তু রামবাবু হঠাৎ করে পুলিশের হাতে ধরা পড়ে যান। একটা পিস্তলের খোঁজ তিনি দিয়ে যেতে পারেননি। সে পিস্তলটা কোথায় জানতে হবে, তিনি তো জেলে আছেন, এই হুগলি জেলে দিয়ে আছেন। তখন অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের পিসিমা ননিবালা দেবী, তিনি বলেন ঠিক আছে আমি এনে দিচ্ছি। তিনি বিধবা মহিলা, তিনি এরকম মাথায় সিঁদুর দিয়ে হাতে শাঁখা টাকা পরে রামবাবু স্ত্রী সেজে জেল গেটে গিয়ে তার সঙ্গে দেখা করে গোপনে খবরটি জেনে এসে সেটিকে উদ্ধার করা। মহিলারা কোনো অংশে পিছিয়ে ছিলেন না। পরবর্তীকালেও আমরা দেখছি যে মহিলারা এই স্বাধীনতা সংগ্রামে কিভাবে তাদের ভূমিকা পালন করেছে। আমাদের এই হুগলি জেলাতেই প্রথম বিপ্লবী যুবকেরা যখন কংগ্রেস নেতাদের খেয়েও খেইতে বিপদশব্দ, এরা নিজেদের নেতৃত্বের পদ রাখতে চায়, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কার্যকর কর্মসূচি নিতে চায় না, তবে আমাদের জেলার কিছু বিপ্লবী যুবক তার একটি সংগঠন গড়ে তুলেছিল, ইন্ডিয়ান প্রলেটারিয়ান রেভলিউশনারি পার্টি, আইপিআরপি। এই আইপিআরপি তো অনেকেই ছিলেন। ইন্ডিয়ান প্রলেটারিয়ান রেভলিউশনারি পার্টি আমাদের জেলার তো ছিলেন বিজয় মোদক, হামিদুল হক, সিরাজুল হক, মণিমারুজ্জে থেকে শুরু করে এরা সকলেই ছিলেন। এমনকি বর্ধমানে সরোজ মুখার্জি, বর্ধমানে বিনয় চৌধুরী, হরেকৃষ্ণ কুমার, আরো বহু মানুষ, বহু বিপ্লবী এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। তখনও আমাদের জেলাতে কমিউনিস্ট পার্টি গঠিত হয়নি। 1934 সালে এখানে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আব্দুল হালিম তার পরামর্শে আইপিআরপি শেষ পর্যন্ত এই কমিউনিস্ট পার্টির সঙ্গে মিশে যায়। আমাদের জেলাতে বিপ্লবের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এই হুগলি চকবাজারের এখানে বিদ্যা মন্দির। এই বিদ্যা মন্দিরে পরিকল্পনার মূলে যারা ছিলেন তাদের মধ্যে বিপ্লবের জ্যোতিষচন্দ্র ঘোষ, ভূপতি মজুমদার, এরা তো ছিলেনই। প্রফুল্ল সেন আমাদের জেলার লোক ছিলেন না, খুব শৌখিন মানুষ ছিলেন, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পোস্ট গ্রাজুয়েট করে সেই সময় বিলেত যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই সময় গান্ধীজির আহ্বানে তিনি ঝাঁপিয়ে পড়লেন এবং তার কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন এই হুগলি এবং হুগলির আবার আরামবাগ। 1921 তাক দিয়ে দিলেন গান্ধীজি, গোলামি আর করবো না, তোমরা সব ছাত্ররা বেরিয়ে এসো, স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে এসো। এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট। এই আহ্বান শুনে রবীন্দ্রনাথ বলেছিলেন কিন্তু ভয়ঙ্কর কথা, ভবিষ্যৎ কি ছেলে মেয়েদের, তাদের এডুকেশন থেকে টেনে নিয়ে আসছে, কি হবে? যা হবার হবে, কল তো হয়ে গেছে। আর গান্ধীজির কল মানে বুঝতেই পারছেন। আমাদের জেলার ছেলেরা সব বেরিয়ে এলো, আমাদের এই হুগলির প্রচুর সেরা ছাত্ররা স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে এলো। অনেক ইতিহাস, এই যে বললাম বিজয় মোদক, বিনয় মোদকের ছেলে, বিনয় মোদক তখন ডিস্ট্রিক্ট বোর্ডের ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি চাকরি ছেড়ে দিলেন। যে যেখানে আছে সিরাজুল হক, হামিদুল হক, হরিমারুজি সব ছেড়ে দিয়ে তারপর তখন ভূপতি মজুমদার জেল থেকে বেরিয়েছেন। তখন এই ছেলেরা গিয়ে জ্যোতিষ ঘোষ আর ভূপতি মজুমদারের কাছে জানালো যে আমাদেরও জাতীয় বিদ্যালয় খুলতে হবে, আমাদের নিজেদেরই স্কুল খুলতে হবে। রাজি হয়ে গেলেন, ভূপতি বাবুরা রাজি হলেন। আসলে আমাদের হুগলি কিন্তু যত বিপ্লবী তার প্রায় সবাই অধ্যাপক জ্যোতিষ ঘোষেরই শিষ্য, তার তৈরি।
প্রত্যাপনা করেছেন, সেখান থেকে বরখাস্ত হয়েছেন, বহুবার জেল কেটেছেন। বহুবার মানে আমরা ভাবতে পারি না যে বিপ্লবের আচার্য বলা হয় সত্যই 20 বছর জেলে ছিলেন, 20 বছর জেল কেটেছে, ভাবা যায় না। আরে কিছু আছেন, ওই বিজয় মল্লকও 15 বছর জেল কেটেছেন আমাদের জেলা। আর আমাদের রাজ্যে তো আছেনই সতীশ পাকাশি, তো আমাদের রাজ্যে 39 তৈলক্য চক্রবর্তী, গণেশ গুহ। আমাদের জেলায় আমাদের দৃষ্টান্ত স্বরূপ বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র ঘোষ। এইসব নিয়েই গড়ে উঠেছে ইতিহাস। তো আপনা আপনি তৈরি হয় না, ইতিহাস তৈরি হতে গেলে তো মানুষের কিছু উপাদানের দরকার হয়, আদর্শ হিসেবে সামনেতে কিছু থাকতে হবে। এই হচ্ছে আদর্শ। আমরা দেখেছি এরপর টান্ডি অভিযান, লবণ আইন অমান্য, আমাদের হুগলি জেলার অসংখ্য কর্মী অংশগ্রহণ করেছে। এখানকার প্রধান কেন্দ্র ছিল কাঁথি। তবে সাগরের জল থেকে নুন তৈরি হল, বেআইনি করে দিয়েছিল ইংরেজ সরকার। কাঁথিতে আমাদের জেলা থেকে প্রথম যে ব্যাচটি গিয়েছিল গোপীনাথে, তার নেতৃত্বে সব গিয়েছিল। এবং দ্বিতীয় ব্যাচে এই গোপেশ মল্লিক তিনি গিয়েছিলেন। গোপেশবাবু অত্যন্ত বেপরোয়া ছিলেন। তার সব সম্পর্কে যেসব তথ্য আছে, ওই সব জায়গায় 42-এর ভারত ছাড় আন্দোলনে পতাকা তোলো, আমাদের দেশের পতাকা তুলতে হবে, সরকারি অফিসে সাম্রাজ্যবাদের পতাকা নামিয়ে দেওয়া। তাই গোপেশবাবু ওই খোরবাজারের ওখানে পাওয়ার ব্লকের অফিস থেকে 100 জনের মতো কর্মী নিয়ে চলে গেলেন ওখানে মিছিল করে। পুলিশ ব্যারেকের কাছে গিয়ে যখন তুলবেন, তারপর পুলিশ ঝাঁপিয়ে পড়লো, অকথ্য অত্যাচার করলো। এবং তার সঙ্গে আরো অনেক ঘটনা তার সঙ্গে যুক্ত রয়েছে। ইতিমধ্যে অনুশীলন সমিতির যে ছেলেরা, তাদের আবার একটা অংশ যখন কারো যাবজ্জীবন হয়েছে, কারো নির্বাসন হয়েছে, তারা তখন ভাবতে শুরু করলেন যে কোন পথে। অনুশীলন সমিতি থেকে যারা গান্ধী আরবিন প্যাকি, তারপরে তাদের কেস ছাড়া পেলেন, তাদের অনেকে কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন। আবার অনেকে তখন কমিউনিস্ট পার্টির যে কর্মধারা, তার সঙ্গে একমত হতে না পেরে তারা আলোচনা করতে লাগলেন যে না, কংগ্রেস তো নয়ই, কিন্তু কমিউনিস্ট পার্টিতেও না, অথচ বামপন্থী ধারায় এবং স্বাধীনতা অর্জন করতে হবে, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, এবং আমরা সমাজতন্ত্রই চাই। তারা একটি দল তৈরি করলেন। তাদেরও যা জীবনে যা তৎসর্গ অবদান অতুলনীয়। তার মধ্যে ছিলেন মাখন পাল, তার মধ্যে ছিলেন ত্রিদীপ চৌধুরী, এরা তৈরি করলেন আরএসপি। শিবদাস ঘোষ মশাই তিনি নিজে এই কোনোটার সঙ্গে একমত হতে পারছিলেন না। তিনিও পরবর্তীকালে 1948 সালে চেষ্টা করছিলেন অনেকদিন ধরে এই বামপন্থী মতাদর্শেই তিনি গড়ে তুললেন প্রায় একক প্রচেষ্টায় এসুসি। এটা বেশিরভাগটাই যুগন্ত গোষ্ঠীর সঙ্গে। এইভাবে আমার সৌমেন্দ্রনাথ ঠাকুর, উনি এবার রবীন্দ্রনাথের নাতি, তিনিও মিলে গিয়ে সমাজতন্ত্র সম্পর্কে পড়াশোনা করেন এবং তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। এবং সেখানে তিনি ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, অসম্ভব ভালো বক্তা এবং সমাজতন্ত্রের একনিষ্ঠ সাধক, বিবেকানন্দের ভাই, স্বামী বিবেকানন্দের ভাই, তার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়েই তিনি দেশে ফিরে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে তার কিছু মতো পার্থক্যতার কারণে তিনি একটি দল তৈরি করেছিলেন আরসিপিআই। আমাদের জেলায় রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আরসিপিআই, সবাই সোমেন ঠাকুরের দলই বলতো। তিনি বলাগড়ের কিছু অঞ্চলে তার সংগঠন তৈরি করেছিলেন। তার সঙ্গে বিশ্বহরি ঠাকুর স্থানীয়ভাবে ছিলেন। এরকম অজস্র যে ঘটনা আছে,
সেইগুলোর ভেতর দিয়েই হচ্ছে আমাদের জেলায় বামপন্থীদের শক্তি বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতা পরবর্তীকালে আমাদের রাজ্যেই বলুন আর আমাদের জেলাতেই বলুন, বামপন্থী আন্দোলনের ইতিহাস বলতে গেলে 3টে পর্বে বলাই হচ্ছে উচিত। একটা প্রাক স্বাধীনতা পর্ব, যেখানে ওই যে বলছিলেন সলতে পাকানো, প্রধানত ওই কাজটা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে 47 সালের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 1977 পর্যন্ত এই সময়কালটা হচ্ছে আন্দোলন সংগ্রামের তুর্য পর্যায়। তখন বামপন্থীরা অনেক বেশি সংগঠিত এবং মানুষের ওপর অত্যাচার বিন্দুমাত্র কমেনি ইংরেজ চলে যাওয়ার পরেও। আর বামপন্থীরা যেহেতু শোষণের সমাজের তৈরি করার জন্য অঙ্গীকারবদ্ধ, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারবদ্ধ, এবং সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কৃষকদের ভূমিকা, শ্রমিকদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা, যুবদের ভূমিকা, মহিলাদের ভূমিকা এবং তাদের সংগঠন তৈরি করা এবং তাদের শক্তিকে যথাযথভাবে ব্যবহার করা সমাজতন্ত্রের স্বার্থে এই সময়টা ছিল আন্দোলন সংগ্রামের পর্যায়ে। দেখুন 5-এর দশকে গ্রাম ভাড়া বৃদ্ধির আন্দোলন, শিক্ষক আন্দোলন, খাদ্যের আন্দোলন এবং 59-এ সেই বিখ্যাত ঐতিহাসিক খাদ্য আন্দোলন, যে কংগ্রেসের নেতারা নিজেরা অত্যাচারিত হয়েছে, অনেকেই তারাই যখন ক্ষমতায় এসো এবং তারা উল্টে সাধারণ মানুষের উপর অত্যাচারী হয়ে উঠল, পুলিশকে দিয়ে সেই অত্যাচারের মাত্রাকে তারা বাড়িয়েছিল এবং ক্রমশ দুর্নীতির মধ্যে ঢুকে যাচ্ছিল। 59-এর খাদ্য আন্দোলনের সামনে 31শে আগস্ট সেই দিন, যেদিন কলকাতার রাজপথে গ্রামের বুভুক্ষ মানুষ লক্ষাধিক কৃষক খাবার চাইতে গিয়েছিল, আর বিধানবাবুর পুলিশ, খাদ্যমন্ত্রী প্রফুল্লবাবু, পুলিশ মন্ত্রী কালীপদ মুখার্জি পুলিশকে আইজিকে নির্দেশ দিয়েছিল যে আমার সরকার গরিব, এদের হটিয়ে দেওয়ার জন্যে একটা গুলিও যেন খরচা না হয়, কিন্তু হটিয়ে দিতে হবে। গুলি খরচ না করে হটিয়ে দেওয়া মানে পিটিএ মেরা, পিটিএ মেরেছিল। 80 জনের খোঁজ পাওয়া যাই, খোঁজ পাওয়া গিয়েছিল, এরা হচ্ছে পারা গেছে। কত যে নিখোঁজ হয়েছিল গ্রামের মানুষ। আমাদের রাজ্যের শ্রমিক আন্দোলনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জেলার যে শ্রমিকদের আন্দোলন, আমাদের জেলায় হচ্ছে 12-13টা চটকল আছে। চটকলের শ্রমিকদের আন্দোলন ঐতিহাসিক আন্দোলন। আমাদের জেলায় সংগঠিত শিল্প বলতে প্রধানত ছিল দুটো। ডাঙ্গা 1936 সালে তৈরি হয়েছিল ব্রিটিশ কোম্পানি, আর হিলমোটর বিল্লারা মনোজ কোম্পানির সাহায্যে 1946-48 সালে তৈরি করে। বিল্লাদের হিলমোটর এশিয়ার সব থেকে বড় অটোমোবাইল কারখানা। এখানকার শ্রমিকদের যে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন বামপন্থীরা, সে লড়াইয়ের মধ্য দিয়ে বামপন্থী শক্তি আরো নিজেকে সংগঠিত করেছিল। সুতাকালে ধর্মঘট, চটকলে ধর্মঘট, ইঞ্জিনিয়ারিং শিল্পের ধর্মঘট এবং তার সাথে সাথে তাল মিলিয়ে চলছে যুব আন্দোলন, ছাত্র আন্দোলন এবং মহিলা আন্দোলন। মহিলাদের মূল যে আন্দোলনের শুরু হচ্ছে দুর্ভিক্ষের সময়, এবং তখন একদিকে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তেমনি আমাদের রাজ্যে, আমাদের জেলার তীব্র খাদ্য সংকট। সে সময় তৈরি হয়েছিল মহিলা আত্মরক্ষা সমিতি। মহিলা আত্মরক্ষা সমিতি তখন যে ভূমিকা পালন করেছিল, ওই তার সঙ্গে সঙ্গে বিপ্লবী কর্মধারার প্রসার ঘটানো। আমি দুটো উদাহরণ দিয়েছি এর আগে, এগুলো সত্য একবার দৃষ্টান্তের স্বরূপ। আমাদের জেলার সংস্কৃতি আন্দোলন, আমাদের রাজ্যের সংস্কৃতি আন্দোলন
ঝাঁকে ঝাঁকে সব নাম করার সাহিত্যিক, শিল্পী, সঙ্গীত শিল্পী, এরা তখন সকলে ওই গণনাট্য সংঘ, যা 1943 সালে তৈরি হয়েছিল, তারা এসে সমৃদ্ধ করেছিল বামপন্থী আন্দোলনকে। সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, উৎপল দত্ত গতকাল তিরোধান করল, সুচিত্রা মিত্র। পরবর্তীকালে হয়তো সকলে থাকেনি বামপন্থী, কিংবা হয়তো বিভিন্ন কারণে চুপচাপ হয়ে গিয়েছে। তবে এখনকার এই যাতে দেখছি সরকারি সুযোগ লাভের জন্য যা খুশি তাই করতে পারে, নিজের মেরুদণ্ডকে বিক্রি করে দিতে পারে, এইগুলো তাদের সঙ্গে পরিমাণে যখন হয়নি তারা চুপ করে গেছেন, কিন্তু কোনোদিন বামপন্থী আদর্শের বিরোধিতা করেননি। এইভাবে চলতে চলতে যখন কংগ্রেস বিরোধী শক্তি অনেকভাবে চেষ্টা করেছে বামপন্থী দিকে প্রতিহত করার, 1962-তে ডিসেম্বরে যখন চীন ভারত সীমান্ত যুদ্ধ হয়ে গেল, সেই সময় ভারত রক্ষা আইনে বেশিরভাগ বামপন্থীদের নেতাদের আটক করা। 65-তে পাক ভারত যুদ্ধের সময় বামপন্থীদের উপর আক্রমণ, কংগ্রেসের সরকার। তীব্র সংকট, দেশের অভ্যন্তরে সংকট, কংগ্রেসের অভ্যন্তরে রাজনৈতিক সংকট, এবং সেই রাজনৈতিক সংকটের মুখোমুখি করে কংগ্রেস দল আর ঠিক থাকতে পারেনি, ভেঙে গেল 66 শেষের দিকে। অজয় মুখুজ্জেরা বেরিয়ে চলে এলো, ফলে একটা গোষ্ঠী হয়ে এসে গেল। 67-তে নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস সংখ্যালঘু হয়ে গেল। দুটো ফ্রন্ট লড়েছিল, বামফ্রন্ট এবং বামফ্রন্ট বলা হতো না, সংযুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্ট হলো নির্বাচনের পরে দুটো ফ্রন্ট এক জায়গায় দাঁড়িয়ে তারপর যুক্তফ্রন্ট হলো। প্রথম যুক্তফ্রন্ট সরকার 1967 সালে, বেশি দূর টেকেনি, টিকতে দেয়নি। 356 জারি করে তাকে বাতিল করে দেওয়া হয়েছে। আবার 1970-এ আবার নির্বাচন, আবার যুক্তফ্রন্ট সরকার, দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার আরো বেশি শক্তি নিয়ে এল। যত অত্যাচার করেছে এই যুগে, স্বাধীনতা পরবর্তী যুগে, তত বামপন্থীদের শক্তি বেড়েছে। বামপন্থীদের শক্তি যত বেড়েছে, তত খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, কৃষক, কর্মচারী, শিক্ষক, এরা আরো বেশি বেশি করে সংগত হয়ে বামপন্থী শক্তিকে বৃদ্ধি করেছে। শেষ পর্যন্ত যখন বুঝলো যে স্বাভাবিকভাবে নির্বাচন হলে আর এখানে কংগ্রেস কোনোদিনই জিততে পারবে না, তখন 72 সালের সেই জালিয়াতি নির্বাচন, তার ছবি সিদ্ধার্থ শঙ্কর রায়, এবং তারপরে দ্রুত সারা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি এত খারাপের দিকে চলে গেল, অর্থনৈতিক সংকট তখন আর কিছুতেই মোকাবিলা করা যাচ্ছে না। সেই অর্থনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান দরকার। যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পাচ্ছেন না, অথচ ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্টের রায় বেরিয়ে গিয়েছে, নির্বাচন বাতিল ইন্দিরা গান্ধীর, লোহিয়া নির্বাচন বাতিল, কিন্তু ক্ষমতা ছাড়তে চাইছেন না। সিদ্ধার্থ বাবুর পরামর্শ, ব্যারিস্টার তো, পরামর্শ অনুযায়ী সংবিধানটাকে বাতিল করবে। এখন যখন অত্যন্ত কায়দা করে করছে, তখন সরাসরি করে দিয়েছে। ফলে এটা নতুন পরিস্থিতি, গণতন্ত্র ধ্বংস, সংবিধান বাতিল, মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার নেই, এমনকি বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ পুলিশ যদি সরাসরি আমাকে খুন করে দেয়, গুলি করে মেরে দেয়, তাহলে আমি বিচার চাইতে পারবো, জরুরি অবস্থা। অসংখ্য বামপন্থী কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্যে হয়েছিল, আমাদের জেলাতেও হয়েছিল। মানুষ সব দেখছে। আমরা ভাবি অনেক সময় যে মানুষ চুপ করে আছে কেন, যেমন এখন ভাবছি মানুষ চুপ করে আছে কেন, এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার, এত দুর্নীতি, এত দেখেও মানুষ কোনো কিছু করছে না। জ্যোতিবাবু বলতেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, মানুষের উপর বিশ্বাস হারানো। 77 সালে নির্বাচন হল, সেসব নির্বাচনের কথা
আমরা ভালোই মনে করতে পারি। আমরা বহু জায়গায় মানে অনেক ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় কোনো বুথেতে কোনো এজেন্ট দিতে পারিনি। ভয়ে আমাদের অনেকেই এজেন্ট হতে চায়। সেই অবস্থায় ৭৭-এর যে নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, দেখা গেল যে ইন্দিরা পর্যুদস্ত হয়ে গিয়েছে, ইন্দিরা গান্ধী নিজেও হেরে গিয়েছে সারা দেশে। এই নতুন একটা সরকার হলো, মিলিজুলি সরকার। জয়প্রকাশ নারায়ণ প্রাক্তন সমাজতন্ত্রী নেতা, তিনি টোটাল রেভলিউশনের ডাক দিয়েছিলেন সকলকে নিয়ে একটা সরকার, যে আগে স্বৈরতন্ত্রকে হটাও। কিন্তু সে সরকার যে টিকবে না এটা আমরা অনেকদিন বামপন্থীরা অনেকদিন আগেই বুঝেছিলাম। কারণ কারোর সঙ্গে কারোর মিল নেই, বামপন্থীদের সঙ্গে ডানপন্থীদের মিল নেই, এর বেশি দিন টিকবে না, টিকেও নেই। এই ৭৭ সালে তার কয়েক মাস বাদেই, লোকসভা নির্বাচনের কয়েক মাস বাদেই বিধানসভার নির্বাচন আমাদের কেন হল। কারণ বিধানসভার নির্বাচনের সময় উত্তীর্ণ হয়েছিল, তার আগে বিধানসভার মেয়াদ ৫ বছরের জায়গায় ৬ বছর করে নেওয়া হয়েছিল, ইন্দিরা গান্ধী করে নিয়েছিল। ৬ বছর অতিক্রম করার আগেই এখানে বিধানসভা নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে প্রথম বামফ্রন্ট সরকার ক্ষমতায়। এই নয়নবাবু এলেন, দীর্ঘকালের বামফ্রন্ট সরকারের মন্ত্রী, প্রত্যক্ষ অভিজ্ঞতায় একটা পর্ব শেষ হয়ে আর একটা পর্বে ঢোকা গেল। সেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, মন্দির মুক্তি, ভূমি সংস্কার, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন, খাদ্যে স্বয়ংভরতা অর্জনের উদ্যোগ, এবং সর্বস্তরের কর্মচারী শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নয়ন, সমস্ত স্তরের মানুষের গণতান্ত্রিক অধিকারের সুপ্রতিষ্ঠা, এইসবের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের চেহারাটা গেল বদলে। আমি আশা করব আমাদের হুগলি জেলা স্বাধীনতার অনেক আগে থেকেই বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে যে বাম মনোভাবাপন্ন মানসিকতার পরিচয় দিয়েছে, ঐতিহ্যের সূত্রে আমরা আজকে তা বহন করে চলেছি। আগামী দিনেও আমরা তাকে আরও শক্তিশালী করতে পারব এবং আবার সুস্থ সমাজ গঠনের দিকে, সমাজতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে এগিয়ে যেতে পারব সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মানুষের সমর্থনের মধ্য দিয়ে। এই আবেদন আপনাদের কাছে রেখে আমার সংক্ষেপে কিছু বক্তব্য আপনাদের সামনে বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনার সংশোধন করে। নমস্কার। উপস্থিত হয়েছিলেন শ্রদ্ধেয় শিক্ষক আশুতোষ মুখোপাধ্যায়। বক্তব্য আপনারা শুনলেন। বিংশ শতকের সমাজ পরিবর্তনের বা সামাজিক ভাবনার পরিবর্তনের স্তর থাকে, পর্যায় থাকে। এই বিংশ শতকের যে গণজাগরণ, সেই গণজাগরণের জন্য প্রয়োজন ছিল 19 শতকের নবজাগরণ। এটা নবজাগরণ থেকে গণজাগরণের উত্তরণ। সেই সূত্রে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের প্রসঙ্গ তিনি তুলেছেন। বিংশ শতকে নানা উত্থান পতনের মধ্য দিয়ে সারা দেশে, রাজ্যে এবং সেই সঙ্গে হুগলি জেলায় বামপন্থী ভাবনা, বামপন্থী আদর্শ, বামপন্থী সংগঠনে যে কার্যকলাপ, একদিকে ভারতবর্ষের মুক্তি আন্দোলনের জন্য সারা ভারতবর্ষের মানুষের যেমন প্রত্যাশা, সেই প্রত্যাশার সঙ্গে তারাও সুর মিলিয়েছে। পাশাপাশি বামপন্থী আন্দোলনের বিকাশ, যুব, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিককে নিয়ে সেটা ধারাবাহিকভাবে করে গেছে, সে কথা বলেছে। এবং স্বাধীনতা উত্তর পর্যায়েও অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বামপন্থী আন্দোলন এগিয়েছে। এবং হুগলি জেলার ক্ষেত্রেও যেমন 19 শতকে, তেমনি বিংশ শতকে, তেমনি 21 শতকে বামপন্থী ভাবনা, বামপন্থী কার্যক্রমের একটা পরম্পরা আমাদের রয়েছে।
সেই পুরো ইতিহাসটাই খুব মুন্সিয়ানার সঙ্গে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি আলোকপাত করেছেন, তাকে ধন্যবাদ। এবং আপনারা শুনেছেন, উপস্থিত হয়েছেন, তার জন্য হুগলি চুচুড়া নেতাজি গান্ধী কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই এবং সভাপতির অনুমতি নিয়ে আজকে